আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালান। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে, সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে। আমরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আজকে পথ অবরোধ করছেন আমাদের কর্মীরা বিরোধী দলনেতার উপরে এই আক্রমণের প্রতিবাদে। এবং শুধু আজকের ঘটনা নয়, রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন রাজ্য সভাপতি যেখানে যেখানে গেছেন তার 90% ক্ষেত্রেই হাইকোর্টের দরজায় গিয়ে তাদের কড়া নাড়তে হয়েছে অনুমতি পাওয়ার জন্য। পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না। কোভিডের সময় আমাদের সাংসদ বিধায়করা তারা নিজের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ বন্টন পর্যন্ত করতে পারেন। এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে। আজ এই মুহূর্তে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই, আর তার মধ্যে এই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্য তারা বিভিন্ন সময় একটা উগ্র বাংলা প্রাদেশিকতার রাজনীতির জন্ম দিচ্ছেন, যে রাজনীতি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবং ছোট ছোট কাজে যারা নিযুক্ত আছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের জীবন জীবিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছে। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল 0.76 মিলিয়ন টন তার সন্ধান পাওয়া গেছে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো এখান থেকে আমরা পেতে পারি। এটাকে কোনোভাবেই বাণিজ্যিক কারণে নিয়ে আসা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার এখানে কোনো পার্টিসিপেশন করছে না। শুধু তেল কিংবা ন্যাচারাল গ্যাস নয়, শুধু ম্যাঙ্গানিজ ওর নয়, এখন এই রেয়ার আর্থ মিনারেল নিয়েও তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা, তৃণমূল কংগ্রেসের উদাসীনতা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটা সরকার শুধুমাত্র খেলা মেলা উৎসবের মধ্যে দাঁড়িয়ে আছে। বুথে গিয়ে বলছে 10 লক্ষ টাকা দেব, পাড়ায় পাড়ায় সমাধান। আরে তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা, তার সমাধান মানুষ কয়েক মাসের মধ্যে করে দেবে। যারা একদিকে হলফনামা দিচ্ছেন যে আমরা দিয়ে দিতে পারবো না, রাজ্যের দেও করের কোটি কোটি টাকা খরচা করে যারা নামি দামি কংগ্রেসি উকিলদের দাঁড় করাচ্ছেন, তারা পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের পেনশনভোগীদের, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছেন, কিন্তু তারাই আবার অন্য জায়গায় এই হরিলুটের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। একটা সরকার সে 200 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করে ফেলে শুধুমাত্র আইনের ফাঁক নিয়ে, তারপরে তার কোটি কোটি টাকা খরচা করে প্রসাদ বিতরণ চলেছে। এখন বলছে আমি পাড়ায় পাড়ায় গিয়ে টাকা পৌঁছে দেবো। কার টাকা, কিসের টাকা, কিভাবে টাকা দেবেন? সরকারের প্রাতিষ্ঠানিক লুটের কারণে, উদাসীনতার কারণে, দুর্নীতিকে ঢাকবার কারণে হাজার হাজার ছেলে মেয়ে আজকে রাস্তায় বসে আছে। আজকে অবস্থা যায়নি। আরো ভয়ানক, আমাদের কলকাতা স্টক এক্সচেঞ্জ যা ছিল একসময় বম্বে স্টক এক্সচেঞ্জের থেকেও আগে, যার ভলিউম, প্রতিদিনের ট্রানজাকশন বা আধুনিক ভারতবর্ষে কলকাতা স্টক এক্সচেঞ্জের বাইরে আজকে সেখানে দুর্নীতি বা সেখানে ফেক ট্রানজাকশন এত বেশি বেড়েছে, আজকে কলকাতা স্টক এক্সচেঞ্জ চিঠি দিয়ে তারা জানাচ্ছে যে তারা কলকাতা স্টক এক্সচেঞ্জকে বন্ধ করে দিতে চায়। এই ধরনের ভয়াবহ অবস্থা একটা প্রজন্মকে, দুটো প্রজন্মকে ধ্বংস করে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি। একটা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার যে নিদর্শন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলে, এর আগে অতীতে কোনোদিন এই জিনিস দেখা যায়। আজকে দুর্ভাগ্যজনকভাবে আমারই একটি প্রশ্নের উত্তরে আজকে জানানো হচ্ছে যে সেবির কাছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু সেবির কাছে তারা বলছেন, মানে আমাদের পঙ্কজ চৌধুরী তিনি আমাকে আজকে উত্তর দিয়ে জানিয়েছেন যে 18 February 18, 2025 CSE submitted a proposal for voluntary exit as a stock exchange under the SEBI prescribed exit policy for stock exchanges.
The proposal is currently under examination by SEBI. সেবি কে চিঠি লিখে কলকাতা স্টক এক্সচেঞ্জ তাদের দরজায় তালা ঝুলিয়ে দিতে চাইছে। আজকে কোথায় যাবে পশ্চিমবঙ্গ? রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই। এ রাজ্য থেকে একজনের পর একজন শিল্পপতি আজকে পুঁজি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। শুধু এই ফ্লাইট অফ ক্যাপিটালে নয়, আজকে যদি এখান থেকে স্টক এক্সচেঞ্জ চলে যায় তাহলে আগামী দিনে এখানে কি বার্তা যাবে শিল্পপতিদের কাছে? কোন বড় শিল্পপতি এখানে আসবেন বড় শিল্প তৈরি করতে? শিল্প ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্য কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্পায়ন হচ্ছে একমাত্র পথ, না হলে হাজার হাজার শিক্ষিত ইঞ্জিনিয়ারদের, শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি হবে না, অ্যানসিলারিজ বাঁচবে না। আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বুদ্ধদেব বাবু বলেছিলেন। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বললেন যে হাসি খুশি না কি একটা বললেন, দুই বোন দুজনে হাসছে, কাঁদছে, শক্তি ব্যাপার। এখন তো দেখা যাচ্ছে স্টক এক্সচেঞ্জে উঠে যাচ্ছে এখান থেকে। এই দৃশ্য, মানে এই ঘটনা পশ্চিমবঙ্গের জন্য, মানুষের জন্য, ভারতবর্ষের অর্থনীতি অ্যালার্মিং। আজকে এই অবস্থা তৈরি করেছে একটা রাজনৈতিক দল, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকা। আজকে 4 জন তাদের সাসপেন্ড করা হলো, 2 জনের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। এখনো এসআইআর শুরু হয়নি এখানে, তার আগেই বিহারে শুরু হয়েছে, এখানে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। কিসের কারণে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য, যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না, মানব না। ওরা মারা গেছে বলে কি ওরা মানুষ নয়? ওদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে। এ কি ধরনের দাবি? রোহিঙ্গাদের নাম ভারতবর্ষে থাকবে, যারা এই দেশটাকে দারুল হার্ব বলে একদিন দেশটাকে ভেঙে টুকরো করে দিল, আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল, আবার তারা আবার এপারে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলবে না। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন, জেলা শাসকদের উদ্দেশ্যে বলছেন, বিএলএদের উদ্দেশ্যে বলছেন, একজনের নাম যেন বাদ না যায়। এ তো সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা। মুখ্যমন্ত্রী নিজে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটি সাংবিধানিক পদে আছেন, তিনি প্রশাসনিক প্রধান। আজকে যদি এই ঘটনা হয় তাহলে সারা ভারতবর্ষে বাংলার সম্পর্কে কি বার্তা গেল আজকে? এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূল চলে যাচ্ছে, আবার যাবার আগে এই জন্য এই ধরনের আক্রমণ চলেছে। একদিকে বিজেপির ওপরে আক্রমণ করছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো,